হাই, আজকে আবারও আমরা চলে এসেছি ক্লাস 11-এর টপিক 2 অর্থাৎ ইউনিট 1-এর লেকচার নাম্বার 2 ডাইমেনশন বা মাত্রা সম্পর্কে আলোচনা করার জন্য। তো ডাইমেনশন বা মাত্রা কি, তো চলো উদাহরণ দিয়ে শুরু করা যাক। তো আমরা এর আগের দিন যে পড়েছিলাম একক এবং এককের বিভিন্ন পদ্ধতি এবং সেগুলোকে কিভাবে লেখা হয়। তো এককগুলোর মধ্যে প্রথমেই আমাদের যে মৌলিক রাশিগুলো এসেছিল তার মধ্যে সবার প্রথম আমরা যেটাকে লিখতে পারি সেটা হচ্ছে ভর। ভর একটি মৌলিক রাশি। ভরকে ইংরেজিতে কি বলা হয়? মাস। তো সব থেকে সোজা ভাষায় যেটা মনে রাখবে, এই যে মাসের ফার্স্ট লেটার অর্থাৎ ক্যাপিটাল এম, এটাকে কিন্তু আমরা বলবো কি ভরের মাত্রা বা ডাইমেনশন। সিমিলারলি তাহলে 2 নাম্বার ভৌত রাশি আমাদের কি ছিল? দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে ইংরেজিতে কি বলা হয়? লেন্থ। তাহলে লেন্থের প্রথম লেটার হচ্ছে কি? এল। তাহলে এল কে বলা হবে দৈর্ঘ্যের মাত্রা। 3rd নাম্বার আমরা পেয়েছিলাম সময়। সময়কে কি বলা হয়? টাইম। তাহলে সময়ের মাত্রা আমরা কি লিখব? ফার্স্ট লেটার ক্যাপিটাল টি। তো মাত্রাগুলোকে ফার্স্ট লেটার এবং ক্যাপিটালে লেখা হয়। তাহলে আমরা ভরের মাত্রা পেলাম এম, দৈর্ঘ্যের মাত্রা পেলাম এল এবং সময়ের মাত্রা পেলাম টি। তো প্রথমত আমাদের তো মৌলিক রাশি 3টা ছিল। এরপরে কিন্তু যখন এসআই পদ্ধতি হয়েছিল তখন কিন্তু আরো কয়েকটা মৌলিক রাশি এসেছিল। যেমন 4 নম্বরে উষ্ণতা। উষ্ণতা বা টেম্পারেচার এর মাত্রা কে কেলভিন বা থিটা দিয়ে লেখা হয়। 5 নম্বরে ছিল প্রবাহ মাত্রা বা কারেন্ট ইলেকট্রিসিটি, এর মাত্রাকে ক্যাপিটাল এ বা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করা হয়। 6 নম্বরে ছিল পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের মাত্রা মোল ব্যবহার করা হয়। 7 নম্বর রাশি ছিল দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি, এর একক ক্যান্ডেলা এবং মাত্রাকেও সিডি দিয়ে ডিনোট করা হয়। তো এখানে আমরা 7টি মৌলিক রাশির কিন্তু মাত্রা পেয়ে গেলাম। তো আমাদের ক্লাস 11-এ তোমার মেইনলি প্রথমে 3টা দিয়েই সমস্ত কিছু হয়ে যাওয়ার কথা। দরকার হলে আমাদের এগুলো লাগতে পারে, তবে ক্লাস 12-এ গিয়ে আমাদের পরেরগুলো দরকার হবে। এরপরে আমরা মাত্রা কিভাবে লেখা হয় চলো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। ধরো আমি যদি বলি ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইকুয়াল টু কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কথাই ধরা হচ্ছে। তো দৈর্ঘ্য বলতে তো দৈর্ঘ্যকেই বোঝানো হচ্ছে, আর আমরা পেলাম দৈর্ঘ্যের মাত্রা কিন্তু এল হয়। এবং প্রস্থ বলতে তো দৈর্ঘ্যকেই বোঝানো হচ্ছে, শুধু ছোট যেটা, যেমন এখানে তোমরা যে বোর্ডটি দেখতে পাচ্ছ, এর বড়টাকে আমরা দৈর্ঘ্য বলি, ছোটটাকে আমরা প্রস্থ বা ব্রেথ বলি। তাহলে সেটিও তো স্কেল দিয়েই মেজার করবো আমরা, তাহলে এরও একক কি হবে? একক যা মাত্রাও সেমই হবে, দৈর্ঘ্যের মাত্রা এলই হবে এখানেও। তাহলে আমরা ক্ষেত্রফলের মাত্রা কি পাচ্ছি? এল স্কয়ার পাচ্ছি। এবার মাত্রা লেখার একটা নিয়ম আছে, যেটা এদেরকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। থার্ড ব্র্যাকেট বা বক্স ব্র্যাকেট বলা হয় এটাকে। আচ্ছা, সিমিলারলি তাহলে আমরা এবার আয়তনের যদি মাত্রা বের করতে চাই, আয়তন ইকুয়াল টু কি হয় বলতো?
আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে অর্থাৎ মাত্রা এল, প্রস্থ বলতেও দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে মাত্রা হচ্ছে এল, এবং উচ্চতা বলতেও তো দৈর্ঘ্যই, তাহলে মাত্রা হচ্ছে এল, অর্থাৎ আয়তনের মাত্রা হয়ে গেল এল কিউব। আর যেটা বললাম নিয়ম থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ঘনত্ব, ঘনত্ব বলতে কি বোঝায়? ঘনত্ব ইকুয়াল টু হয় কোনো জড় পদার্থের ভরকে যদি ওর আয়তন দিয়ে ডিভাইড করে দেওয়া হয় তাহলে ঘনত্ব পাওয়া যায়। তো ঘনত্বের মাত্রা কি হবে? ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন। তো ভরের মাত্রা আমরা তো পেয়েছিলাম এম, এবং আয়তনের মাত্রা এখানে আমরা পেয়ে গেলাম এল কিউব। তাহলে ঘনত্বের মাত্রা আমরা লিখতে পাচ্ছি এম, এল কিউব উপরে নিয়ে গেলে ইনভার্স হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে সাইন, এবং থার্ড ব্র্যাকেট বা বক্স ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এম এল ইনভার্স 3, এটি হয়ে গেল ঘনত্বের মাত্রা। সিমিলারলি আমরা যদি আরো বলি যে বেগ এর মাত্রা কি হবে, তো বেগ ইকুয়াল টু কি হয়? সরণ বাই সময়। সরণ বলতে কতটা ডিস্টেন্স গেলাম, কতটা পথ গেলাম সোজা স্ট্রেট, অর্থাৎ এটি দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে, তাহলে মাত্রা এল হবে, এবং সময়ের মাত্রা হচ্ছে টি। এটিকে যদি আমরা হচ্ছে উপরের টিকে উপরে নিয়ে যাই তাহলে কি হবে? এল টি ইনভার্স 1, তাহলে এল টি ইনভার্স 1 এটি হয়ে গেল বেগের মাত্রা। এভাবে আমরা ত্বরণের মাত্রা বের করতে পারি, বলের মাত্রা বের করতে পারি, বিভিন্ন রাশির মাত্রা আমরা বের করতে পারি। তাহলে আমরা যদি এখানে মানে সংজ্ঞায়িত করতে চাই যে মাত্রা জিনিসটা আসলে কি, তাহলে এখানে আমরা যেমন দেখতে পেলাম যে ক্ষেত্রফলের মাত্রার মধ্যে দৈর্ঘ্য দুইবার আছে, অর্থাৎ দৈর্ঘ্যের পাওয়ার হচ্ছে 2 বা ঘাত হচ্ছে 2, অর্থাৎ কোনো একটি লব্ধ রাশি মৌলিক রাশিগুলোর কত ঘাতে উন্নীত সেটিকে বলা হয় তার মাত্রা। যেমন এখানে ঘনত্বের মাত্রাতে মৌলিক রাশি এম এর 1 ঘাতের উপর ডিপেন্ড করছে ঘনত্ব, এবং দৈর্ঘ্যের -3 ঘাতের উপর নির্ভর করছে ঘনত্ব। অর্থাৎ কোনো ভৌত রাশি অর্থাৎ লব্ধ রাশি মৌলিক রাশিগুলির কত ঘাতের উপর ডিপেন্ড করছে সেটিকেই বলা হচ্ছে কি ওর মাত্রা। তো মাত্রা শিখে আমাদের কি কাজে দেবে? মাত্রার সাহায্যে বা মাত্রা বিশ্লেষণ করে আমরা বেশ কিছু তথ্য পাই। মাত্রার বেশ কিছু তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন আছে। যেমন প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা হচ্ছে এককের পরিবর্তন করতে পারি। কোনো একটি রাশির মান একটা একক পদ্ধতিতে থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তারপরে কোনো একটা সমীকরণ ঠিক আছে না ভুল আছে সেটা আমরা মাত্রা বিশ্লেষণ করে চেক করতে পারি নির্ভুলতা। তারপরে আমরা হচ্ছে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি মাত্রা বিশ্লেষণ করে। তোমাকে যদি রাশিগুলির কথা বলে দেয় যে কোনো একটি রাশি এই রাশির উপর ডিপেন্ড করছে, তাহলে সেই ডিপেন্ডেন্সিটা কিরকম হবে সেটা কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ করে নিতে পারবো। তো আমরা হচ্ছে মাত্রা বিশ্লেষণের যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে অর্থাৎ এমসিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু সেগুলোকে আলোচনা করব। তো চলো শুরু করে। চলো তাহলে নিউমেরিক্যাল প্র্যাকটিস করা যাক। তো এখানে প্রথমে আমাদের যে কোয়েশ্চেনটি রয়েছে যে আমরা বললাম যে মাত্রা বিশ্লেষণের মেইনলি হচ্ছে 3টি অ্যাপ্লিকেশন রয়েছে। প্রথম অ্যাপ্লিকেশনটি ছিল যে আমরা হচ্ছে কোনো একটি ভৌত রাশির মান এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করতে পারি। দ্বিতীয় ছিল হচ্ছে কোনো একটি সমীকরণ সঠিক আছে না ভুল আছে সেটি আমরা হচ্ছে চেক করতে পারি। আর তৃতীয়ত আমরা হচ্ছে কোনো একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। তো চলো দেখা যাক আমরা হচ্ছে সেগুলো এবার
এমসিকিউ এর মাধ্যমে অর্থাৎ নিউমেরিক্যাল প্র্যাকটিস করার মাধ্যমে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে বোঝার চেষ্টা করি। ফার্স্ট আমাদের যেটা বলা হয়েছে এখানে কোয়েশ্চেন নাম্বারে 1-এ যে 1 জুল ইকুয়াল টু কত আর্গ হবে। তো এখানে আমরা না মাত্রা বিশ্লেষণ করে সেটাকে বের করার চেষ্টা করব। তো জুল হচ্ছে শক্তির এসআই একক এবং আর্গ হচ্ছে শক্তির সিজিএস একক, শক্তি বা কার্য। তো শক্তি বা কার্য বলতে কি বোঝায়? W ইকুয়াল টু এফ ডট এস। W হচ্ছে কার্য, F হচ্ছে বল ইন্টু সরণ। আমরা যখন কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করি এবং বলের অভিমুখে যদি বস্তু সরণ হয় তাহলে বলা হয় যে প্রযুক্ত বল কৃতকার্য করেছে এবং তার মান হয় W। এবার তাহলে আমরা বলকে যদি একটু ভেঙে লিখতে চাই তাহলে কি হবে? এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র, F ইকুয়ালস টু কি হয়? এম এ, এবং এস থেকে গেল। এই এম কে, ভর তো মৌলিক রাশি, একে তো আর ভাঙাতে পারবো না, তাহলে ভর ভরের আকারেই থেকে গেল, এম থেকে গেল। ত্বরণ, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে তোমার বেগের পরিবর্তনের হারকে তো ত্বরণ বলা হয়, তার মানে বেগ বাই সময় ইন্টু এস যেটা আমাদের ছিল থেকে যাক। তাহলে আমরা এখানে একটু ফার্স্টে লিখে রাখি যে এফ ইকুয়ালস টু কি হয়? এম এ হয় এবং এ ইকুয়াল টু কি হয়? ভি ডিভাইড টি হয়। এটাকে যদি আমরা আবার দেখি তো এম তো থেকে গেল, ভি কে আবার লেখা যায়, ভি মানে তো বেগ, মানে সরণ বাই সময় অর্থাৎ এস বাই টি, আর নিচে তো টি ছিল, তাহলে এখন কি হয়ে যাবে? এখানে টি এর স্কোয়ার হয়ে গেল আর এস থেকে গেল। এবার আর ভাঙানো যাবে না। তাহলে এবার আমরা হচ্ছে সমস্ত কিছু মৌলিক রাশি পেয়ে গেছি, ভর, সরণ মানে দৈর্ঘ্য এবং সময় সবাই মৌলিক রাশি। তাহলে আমরা এবার এদের মাত্রাগুলো বসে দিই, তাহলে আমরা হচ্ছে কার্যের মাত্রাটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে আমরা বেগ ইকুয়াল টু কি পেলাম? সরণ বাই সময়, সেটিও লিখে রাখলাম। আচ্ছা, এদের মাত্রাগুলো আমরা হচ্ছে বের করতে পারি, তাহলে এল টি ইনভার্স হয়ে যাবে, এটা এল টি ইনভার্স 1। ত্বরণের মাত্রা হয়ে যাবে, তাহলে বেগের মাত্রা তো এল টি ইনভার্স 1, তাহলে এল টি ইনভার্স 1 লিখে দিলাম, আর নিচে তো আবার টি আছে অর্থাৎ ক্যাপিটাল টি, তাহলে কি হয়ে যাবে? এল টি ইনভার্স 2 হয়ে গেল। আর এখানে যদি আমরা লিখতে চাই যে ভরের মাত্রা হচ্ছে কি? ক্যাপিটাল এম, আর এর মাত্রা তো এখানে আমরা পেয়ে গেছি, তাহলে হচ্ছে এল টি মাইনাস 2। আচ্ছা, সেটা আমরা এখানেও, এটা তো আমরা বলে, আচ্ছা তাহলে এম এর মাত্রা কি হবে? ক্যাপিটাল এম। এখানে এস এর মাত্রা এল, এই এস এর মাত্রাও এল, আর নিচে হচ্ছে সময়ের মাত্রা হচ্ছে টি, তার স্কোয়ার আছে, তাহলে কি হয়ে গেল? এম এল স্কোয়ার আর টি মাইনাস 2। তো এটি হয়ে গেল আমাদের কার্য বা শক্তির মাত্রা, কার্য বা শক্তির মাত্রা। তো আমরা আগের দিন একক চ্যাপ্টারে পড়েছিলাম যে কোনো একটা ভৌত রাশিকে সঠিকভাবে পরিমাপ করতে গেলে আমাদের দুটো জিনিসের দরকার পড়ে, একটা হচ্ছে সাংখ্যমান এবং একটা হচ্ছে একক। অর্থাৎ আমরা এটা পেয়েছিলাম এই সম্পর্কটা যে n1 u1 ইকুয়াল টু n2 u2। n হচ্ছে u1 একক পদ্ধতিতে সেই রাশির মান এবং n2 হচ্ছে u2 একক পদ্ধতিতে সেই রাশিটির মান, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু ইন্টু একক ইকুয়াল টু নিউমেরিক্যাল ভ্যালু ইন্টু একক। এখান থেকে আমরা যেটা পেয়েছিলাম যে n এর সাথে কিন্তু ইউটা ব্যস্ত সম্পর্কে থাকে, এটা পাওয়া গেছিল। আচ্ছা, এবার আমরা ধরে নিলাম যে যেহেতু আমাদের বলেছে যে 1 জুল ইকুয়াল টু কত আর্গ হবে, তো আমরা হচ্ছে এটাকে আমরা এসআই পদ্ধতি ধরে নিচ্ছি এবং এটিকে আমরা সিজিএস পদ্ধতি ধরে নিচ্ছি। তাহলে n1 এর ভ্যালু তো 1, তাহলে পুট করে দিলাম, n1 এর ভ্যালু 1 দেওয়া ছিল। এবং এই পদ্ধতিতে আমরা হচ্ছে u1 এর মানে শক্তির বা কার্যের যদি আমরা হচ্ছে এককটি লিখতে চাই মাত্রার সাহায্যে, তাহলে এরকম ভাবে লিখতে পারি যে m1 l1 স্কোয়ার t1 মাইনাস 2 ইকুয়াল টু, আমরা তো n2 এর ভ্যালু বের করতে চাইছি, তো n2 এর ফর্মেই থাক। u2 অর্থাৎ ওই u2 এককে সেই ভৌত রাশির কে যদি আমরা লিখি তাহলে এইভাবে লেখা যাবে যে m2 l2 স্কোয়ার t2 মাইনাস 2। এবার আমরা এখান থেকে n2 ইকুয়াল টু কিভাবে লিখতে পারি? তাহলে এই রাশিগুলো এদিকে চলে যাবে সব, তাহলে m1 ডিভাইড m2 এর পাওয়ার কিছু নেই, 1 আছে, l1 ডিভাইড l2 এর পাওয়ার হচ্ছে 2 রয়েছে এবং t1 ডিভাইড t2 এর পাওয়ার হচ্ছে মাইনাস 2 রয়েছে। তো প্রথম যে পদ্ধতিটি ছিল অর্থাৎ এসআই পদ্ধতিতে
আমরা হচ্ছে ভরের একক কি হয় কেজি, তাহলে উপরে আমরা কেজি লিখবো 1 কেজি, আর নিচে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি গ্রাম, তাহলে এখানে আমরা হচ্ছে গ্রাম লিখে রাখছি। দৈর্ঘ্যের একক কি হয় সেন্টিমিটার, এসআইতে দৈর্ঘ্যের একক কি হয় মিটার, আর সিজিএস এর দৈর্ঘ্যের একক কি হয় সেন্টিমিটার, এবং তার পাওয়ার কত আছে 2। সময়ের একক হচ্ছে এসআইতেও সেকেন্ড, সিজিএস এও সেকেন্ড, পাওয়ার -2 রয়েছে। তাহলে এবার দেখো তাহলে 1 কেজিকে আমরা কি লিখতে পারি 10⁻³ গ্রাম ডিভাইড গ্রাম, 1 মিটার 10⁻² সেন্টিমিটার, নিচেও সেন্টিমিটার, তার উপর স্কোয়ার আছে। 1 সেকেন্ড, তো 1 সেকেন্ড কেটে যাচ্ছে, এখানে না লিখলেও চলতো এটা। তাহলে দেখো গ্রাম গ্রাম কেটে গেল, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, সেকেন্ড সেকেন্ড কেটে গেল। তাহলে 10⁻³ এখানে 10⁻² এর স্কোয়ার, আর এখানে 1 এর -2 করলে তো 1ই হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি আমরা 10⁻³ ইন্টু 10⁻⁴, দ্যাট ইজ 10⁻⁷। অর্থাৎ N2 এর যে আমরা ভ্যালু বের করতে চাইছিলাম, অর্থাৎ 1 জুল ইকুয়াল টু N2, অর্থাৎ আর্গ কত হবে, তাহলে 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্গ হচ্ছে। তো এইভাবে আমরা হচ্ছে মাত্রা বিশ্লেষণ করে কোনো একটি ভৌত রাশির মান এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে কি করতে পারি রূপান্তর করতে পারি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার ডি। আচ্ছা, এখানে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে যে 1 নিউটন ইকুয়াল টু কত ডাইন হবে। নিউটনটা হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে বলের একক, এবং ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক। তো যেহেতু আমরা কার্য বা শক্তির এসআই একক জুল থেকে সিজিএস একক আর করতে শিখে গেছি, তাহলে আশা করি এটি তোমরা নিজেরাই করতে পারবে। তোমরা চেষ্টা করো নিজেরা, না পারলে কমেন্ট করে বলবে, তখন আমরা পরবর্তীতে তোমাদেরকে সেই সলিউশনটি করে দেবো। আচ্ছা, এবার দেখো আমরা দ্বিতীয় টাইপের প্রশ্নে চলে আসলাম। এখানে বলা হয়েছে সমজাতীয় নীতি বা হোমোজেনিটি প্রিন্সিপাল, যেটিকে বলা হচ্ছে, সেই যে নীতিটা যে আমরা এখানে ব্যবহার করব সেটিকে বলা হচ্ছে হোমোজেনিটি প্রিন্সিপাল। হোমোজেনিটি প্রিন্সিপাল বা সমজাতীয়তা বা সমমাত্রিক নীতি। আচ্ছা, তো চলো প্রশ্ন কি বলা হচ্ছে দেখা যাক। তো এখানে আমাদের যে প্রশ্নে বলা হয়েছে, টি সময়ে একটি কণার বেগ ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি, এটি একটি সমীকরণ দেওয়া আছে আমাদের। বলেছে এ বি সি এর মাত্রা যথাক্রমে কি হবে, তার মানে এ বি সি এর মাত্রা আমাদেরকে বের করতে বলেছে। তো অপশনের দিকে সোজা না গিয়ে আমরা প্রথমে কিভাবে মাত্রা বিশ্লেষণ করতে হবে সেটি আমাদের বের করতে হবে, তারপরে অপশন আমরা চুজ করে নেব যেটা সঠিক হবে। তাহলে এরকম টাইপের নিউমেরিক্যাল আমরা কিভাবে সমাধান করব। তো ভি হচ্ছে তোমার বেগ, এ বি সি এগুলো কিন্তু মাত্রা বের করতে বলা হয়েছে। তো ভি ইকুয়াল টু এই সমজাতীয়তা নীতি বা হোমোজেনিটি প্রিন্সিপাল কি বোঝাচ্ছে দেখো এবার। তাহলে ভি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এটি প্লাস বি ডিভাইড টি প্লাস সি। তো এরকম সমীকরণ দেওয়া থাকলে সমীকরণটিকে ভালো করে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। আর দেখো এখানে আরেকটা যেটা কথা মনে রাখবে, যে সমজাতীয় রাশির সাথেই কিন্তু সমজাতীয় রাশি কি হতে পারে যোগ বা বিয়োগ হতে পারে। যেমন তোমাকে দেওয়া হলো, ধরো 5টা বিস্কিট দেওয়া হলো এবং 5টা চকলেট দেওয়া হলো এবং যোগ করতে বলা হলো, তাহলে যোগ করে তুমি কি বলবে, বিস্কিট বলবে না চকলেট বলবে, কিছুই বলতে পারবে না। অর্থাৎ চকলেটের সাথে কিন্তু চকলেটই যোগ করা যাবে বা বিস্কিটের সাথে বিস্কিট যোগ করা যাবে, তাহলে আমরা বলতে পারবো যে এতগুলো চকলেট বা এতগুলো বিস্কিট। অর্থাৎ সমজাতীয় রাশি যোগ হতে পারে বা বিয়োগও হতে পারে। তো এখানে দেখো
যে নিচে আমরা যদি চলে যাই কি দেখতে পাচ্ছি এখানে টিটা তো সময়, এই টি এর সাথে যোগ আকারে আছে সি, তাহলে টি এর সাথে যেহেতু সি যোগ আকারে আছে তাহলে টি যেহেতু সময় তাহলে সিটা কি হবে, সময় হতে হবে। অর্থাৎ সি ইকুয়াল টু সময়, অর্থাৎ সময়ের মাত্রা কি ক্যাপিটাল টি, অর্থাৎ আমাদের সি এর কিন্তু মাত্রা বেরিয়ে গেল। এবার হোমোজেনিটি প্রিন্সিপাল বলছে যে কোন সমীকরণের প্রত্যেকটি পদের মাত্রা এবং একক দুটোই কিন্তু সমান হয়। অর্থাৎ প্রত্যেকটি পদ বলতে এটি একটি পদ, এটি একটি পদ এবং এখানে এই টোটালটাকে একটা পদ বলা হচ্ছে, তাহলে এদের মাত্রা কিন্তু আলাদা আলাদা ভাবে সেম হবে। অর্থাৎ ভি এর মাত্রার সাথে এটি এর মাত্রা কি হবে, সেম হবে। তাহলে ইকুয়াল করে দেওয়া যাক, তাহলে ভি ইকুয়াল টু এটি বা এখান থেকে এ ইকুয়াল টু ভি ডিভাইড টি। ভি এর মাত্রা কি হয়, ভি বলতে তো বেগ, বেগ বলতে কি সরণ বাই সময়, তাহলে মাত্রা এল টি ইনভার্স 1 হয় এবং টি সময়ের মাত্রা তো টি হয়, এই টিটা উপরে চলে গেলে কি হবে এল টি মাইনাস 2 হয়ে যাবে। অর্থাৎ এর মাত্রা কিন্তু হয়ে গেল আমাদের এল টি মাইনাস 2। এবার আমাদের বাকি থাকলো বি এর মাত্রা বের করা। তো আমরা যেটা বললাম যে টি এর সাথে সি অ্যাড হয়ে আছে, অর্থাৎ টি সময়ের মাত্রা হবে তাহলে সিও সময় হবে, তাহলে এখানে সময়ের সাথে সময় যোগ করে কিন্তু সময়ই পাচ্ছি, অর্থাৎ নিচে কিন্তু সময় থাকলো। তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু কি লিখতে পারবো, বি বাই টি। এখান থেকে বি ইকুয়াল টু লেখা যাবে ভি ইন্টু টি। ভি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1 ইন্টু টি এর মাত্রা হচ্ছে টি, তাহলে এই টি এর সাথে এটা টি কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকছে অনলি এল, অর্থাৎ বি এর মাত্রা হচ্ছে এল। এবার চলো অপশন দেখা যাক। এর মাত্রা আমাদের কি বেরিয়েছে, এর মাত্রা বেরিয়েছে এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2 এখানে রয়েছে, বি এর মাত্রা এল বেরিয়েছে এখানে রয়েছে, আর সি এর মাত্রা টি, অর্থাৎ আমাদের সি নাম্বারটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো, একটা বুঝতে পারলে কিন্তু পরবর্তীগুলো তোমরা নিজেরা করতে পারবে। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। 4 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যদি x ইকুয়াল টু a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার সমীকরণে x এর একক মিটার, অর্থাৎ এটি দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে, এবং t এর একক সেকেন্ড অর্থাৎ সময়, a b c এর মাত্রা কি হবে। আমি যেটি করে দিলাম আগের প্রশ্ন তার থেকে এটি আরো সহজ আছে, তোমরা নিজেরা চেষ্টা করো, না পারলে পরবর্তী ভিডিওতে আমি সলভ করে দেবো। তোমরা কমেন্ট করে জানাবে যে আমরা পারছি না বা হলো না, আর হয়ে গেলে কে কে অ্যান্সার, কার অ্যান্সার কি আছে সেটিও কমেন্ট করে তোমরা জানাও। চলো এবার দেখা যাক 5 নম্বর কোয়েশ্চেনে কি বলছে। 5 নম্বর কোয়েশ্চেনে বলছে যে একটি গ্যাসের অবস্থার সমীকরণ P প্লাস A বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস ভি ইকুয়াল টু আর টি, যেখানে পি ভি টি যথাক্রমে চাপ, আয়তন, এটা উষ্ণতা হবে, উষ্ণতা, এবং এ বি আর ধ্রুবক, এ এবং বি এর মাত্রা বের করতে বলা হয়েছে। তো আমরা ক্লাস 10-এ পড়েছিলাম যে আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ কি হয়, পি ভি ইকুয়াল টু এন আর টি হয়। তোমরা বলো তো আমাদের প্রকৃতিতে কটা আদর্শ গ্যাস রয়েছে, আমাদের প্রকৃতিতে কোনো আদর্শ গ্যাস নেই, তাহলে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ নিয়ে কি কাজে দেবে। আদর্শ গ্যাসের সমীকরণ থেকেই তো আমরা বাস্তব গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সেই সমীকরণ প্রতিষ্ঠা করেছে, তার মধ্যে যে সমীকরণটি সবচেয়ে বেশি অ্যাকুরেট মনে হয়েছে সেটি হচ্ছে এই সমীকরণটি। এই সমীকরণটিকে কি বলা হয়, যদি কারো জানা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, এইখানে পিভি ইকুয়াল টু এনআরটি বা পিভি ইকুয়াল টু আরটি, পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মূল সংখ্যা, আর হচ্ছে একটি ধ্রুবক, এবং টি হচ্ছে উষ্ণতা, পরম উষ্ণতা। এখানে কিন্তু টি কিন্তু সময় না, পরম উষ্ণতা। তো এখানে আমাদের এ এবং বি এদের মাত্রা বের করতে বলেছে। তো আমরা যেটা শিখলাম যে সমজাতীয় রাশির সাথে সমজাতীয় রাশি কি হতে পারে, যোগ হতে পারে বা বিয়োগ হতে পারে। তাহলে
পি এর সাথে এখানে কে আছে, পি এর সাথে যোগ আকারে আছে এ বাই ভি স্কোয়ার। তাহলে পি বলতে তো চাপকে বোঝানো হচ্ছে। চাপ কাকে বলে তোমরা জানো? চাপ বলতে বোঝাচ্ছে কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল কাজ করে সেটাকে চাপ বলা হয়। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তো বলের মাত্রা কি হয়েছে আমাদের? এম এল টি মাইনাস টু। ক্ষেত্রফলের মাত্রা কি হয়? এল স্কোয়ার। তাহলে এম এল ইনভার্স 1 হয়ে গেল, কারণ একটা এল কেটে গেছে এখানে। টি ইনভার্স 2, এটি হলো চাপের মাত্রা। তাহলে চাপের মাত্রার সাথে এখানে আমাদের এ বাই ভি স্কোয়ারের মাত্রা কি হতে হবে? সেম হতে হবে। ভিটা কি? আয়তনকে বোঝানো হচ্ছে, এর মাত্রা আমাদেরকে বের করতে হবে। তো চলো ইকুয়াল করে দাও। তাহলে পি ইকুয়াল টু এ বাই ভি স্কোয়ার। পি এর মাত্রা বসিয়ে দাও, এম এল ইনভার্স টি মাইনাস টু ইকুয়াল টু এ। আয়তনের মাত্রা এল কিউব এবং তার উপরে কি রয়েছে? স্কোয়ার। তাহলে কি হবে? এ বাই এল পাওয়ার 6। এবার এইটা এদিকে মাল্টিপ্লাই করে দাও। তাহলে এ ইকুয়াল টু কি পাওয়া যাবে? এম এল পাওয়ার 5 হয়ে যাবে এবং টি মাইনাস 2। তাহলে এটি হয়ে গেল আমাদের এর মাত্রা। অপশনে কোথাও আছে ml5 টি মাইনাস 2? এখানেও আছে, এতেও আছে। তাহলে এবার আমাদের বি এর মাত্রাটাও চেক করতে হবে। আমরা বললাম সমজাতীয় রাশি থেকে সমজাতীয় রাশি যোগ বা বিয়োগ হতে পারে। তাহলে এখানে ভি থেকে বি বিয়োগ হচ্ছে, তাহলে ভিটা কি? ভিটা ছিল আমার আয়তন। ভিটা যদি আয়তন হয় তাহলে বিটা কি হবে? বিটাকেও আয়তন হতে হবে। তাহলে ভি এর মাত্রা হচ্ছে কি? এল কিউব। তাহলে বি এর মাত্রা কি হবে? বি এর মাত্রাও তো এল কিউব হতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের অপশন নাম্বার কিন্তু বি, অর্থাৎ ml5 টি মাইনাস 2 এল কিউব। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এটির সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5 একটু ডিফারেন্ট টাইপের, চলো দেখা যাক। বলছে একটি ভৌত রাশি পি এর সময় নির্ভরশীলতা যদি পি ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার হয়, যেখানে আলফা একটি ধ্রুবক এবং টি হচ্ছে সময়, আলফা এর মাত্রা হবে মাত্রাহীন টি স্কোয়ার টি মাইনাস 2, কোনোটি নয়। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিই, যখন কোথাও এক্সপোনেনশিয়াল টার্ম থাকবে অর্থাৎ পাওয়ারে কোনো কিছু থাকবে তার কিন্তু কোনো মাত্রা হয় না, অর্থাৎ সে কিন্তু মাত্রাহীন। তাহলে এখানে ই এর উপরে যেটা রয়েছে এটি কি হবে? মাত্রাহীন, অর্থাৎ ডাইমেনশন লেস। তাহলে আলফা টি স্কোয়ার মাত্রাহীন যদি হয় তার মানে ওটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। তাহলে আলফা ইকুয়াল টু কি হবে? 1 বাই টি স্কোয়ার। টিটা কি? সময়। তাহলে টি স্কোয়ার উপরে নিয়ে গেলে কি হবে? টি মাইনাস 2, অর্থাৎ আলফা এর মাত্রা কি হলো? আলফা এর মাত্রা হলো টি মাইনাস 2। সি নাম্বারটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। সাত নম্বর কোয়েশ্চেন, আরেকটি ভালো প্রশ্ন। y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স। তোমরা জানো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বা আরো যেগুলো আছে এগুলো হচ্ছে কি হয়? সমবাহু সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়ের অনুপাত। তো বাহু বাই বাহু তো কেটে যাবে, মাত্রা তাহলে কি হবে? মাত্রাহীন হবে। অর্থাৎ যে কোনো কোণের মাত্রা কিন্তু থাকে না। আচ্ছা আমরা আরেকটু জেনে নিই ডিটেলসে। আচ্ছা আমরা আগের দিন কিন্তু দুটি পরিপূরক রাশির নাম জেনেছিলাম। একটা ছিল কি? কোণ, আর একটা কি ছিল? ঘনকোণ। তাদের সমীকরণ মনে আছে? চলো ওদের মাত্রাগুলো বের করা যাক। ওদের মাত্রা আছে না নেই? একক তো ছিল, কোণের একক কি ছিল এবং ঘনকোণের একক কি ছিল? এসআইতে কমেন্ট করো।
আচ্ছা, কোণ ইকুয়াল টু আমরা যেটা জানতাম যে থিটা ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ ছিল, তাহলে চাপ চাপ তো দৈর্ঘ্য না, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি এল, ব্যাসার্ধ তো দৈর্ঘ্য, তাহলে এর মাত্রা কি হবে এল, তাহলে মাত্রা কি থাকলো ওয়ান, ওয়ান মানে কি মাত্রাহীন, তার মানে কোণ বা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে কি একটি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কিন্তু এর কিন্তু একক আছে রেডিয়ান বা ডিগ্রি। চলো সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল ইকুয়াল টু কি পাওয়া গেছিল, ওমেগা ইকুয়াল টু ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কয়ার, ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কয়ার, ব্যাসার্ধের মাত্রা, ব্যাসার্ধ বলতে দৈর্ঘ্য এল, তার স্কয়ার স্কয়ার, কেটে গেল দুটোই, মাত্রা ওয়ান, অর্থাৎ এটিও কি হয়ে গেল ডাইমেনশনলেস, অর্থাৎ অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল এই দুটোই হচ্ছে কি মাত্রাহীন রাশি, কিন্তু এদের একক আছে, এর একক আমরা জানলাম ডিগ্রি বা রেডিয়ান, এবং এর একক হচ্ছে স্টেরেডিয়ান। আচ্ছা, এর উল্টাটা কি হতে পারে, অর্থাৎ মাত্রা থাকবে কিন্তু একক থাকবে না, যদি থাকে কোনো রাশি কমেন্ট করে জানাও। আচ্ছা, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx, তো আচ্ছা এটাকে আমরা একটু সিম্পল করে নিই, এটা পুরোটাই তো থিটা না, অর্থাৎ y ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারি a sin থিটা, sin থিটার কি কোনো মাত্রা থাকে, আমি তো এখনই বললাম sin থিটা ইকুয়াল টু তো তোমার অতিভুজ বাই লম্ব হয়, তাহলে তো মাত্রা হবে না, অর্থাৎ এটি কিন্তু মাত্রাহীন রাশি, এটিকে মাত্রাহীন হতে গেলে, এটিকে মাত্রাহীন হতে গেলে কিন্তু এই পুরো রাশিটাকে মাত্রাহীন হতে হবে, অর্থাৎ এরও মাত্রা থাকবে না, এরও মাত্রা থাকবে না, তাহলে এখানে ওমেগার সাথে কে রয়েছে সময়, তাহলে এর মাত্রা হবে না, তার মানে এই এখানে ওমেগা এবং টি, ওমেগার মাত্রা কি হলে মানে টি এর মাত্রা তো টি এর মাত্রা তো টি, আর যেহেতু এটার মাত্রাহীন হতে হবে তাহলে ওমেগার মাত্রা কি হতে হবে 1/t হতে হবে, তাহলেই তো কেটে যাবে, তখন 1 হয়ে যাবে, তাহলে মাত্রাহীন হয়ে যাবে। সিমিলারলি kx, টা তো মিটার বা দৈর্ঘ্য, তাহলে এখানে যদি x বলতে তো l কে বোঝানো হচ্ছে, তাহলে k এর মাত্রা কি হলে দুটোর মাত্রা থাকবে না একসঙ্গে, তাহলে 1/l হতে হবে, তাহলে l কেটে যাবে, তাহলে তার মাত্রা তখন 1 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে ওমেগার মাত্রা হচ্ছে 1/t এবং k এর মাত্রা হচ্ছে 1/l, তাহলে এই সম্পূর্ণ রাশিটা মাত্রাহীন হবে, অর্থাৎ সাইন থিটা মাত্রাহীন হয়, সেই জন্য রাশিটাকে মাত্রাহীন হতে হবে। তাহলে আমরা হচ্ছে আমাদের যেটা বলেছিল যে ওমেগা এবং কে এর মাত্রা কি, তাহলে ওমেগার মাত্রা আমরা কি পেলাম 1/t বলতে কি বোঝানো হচ্ছে t ইনভার্স, এবং 1/l বলতে কি বোঝানো হচ্ছে l ইনভার্স, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে আলফা ইকুয়াল টু এফ ভি স্কোয়ার ডিভাইড বিটা স্কোয়ার লগ 2 পাই বিটা ডিভাইড ভি স্কোয়ার। এফ হচ্ছে বল বা ফোর্স, ভি হচ্ছে বেগ বা ভেলোসিটি, বিটা একটা ধ্রুবক, আলফাও ধ্রুবক, এখানে লগারিদম রয়েছে, 2 পাই কনস্ট্যান্ট, বিটা কনস্ট্যান্ট বের করতে বলা হয়েছে ওর মাত্রা, ভি স্কোয়ার বেগ, আবার বেগের স্কোয়ার। আচ্ছা, এখানে আবার একটু নতুন নিয়ম, এটা যখনই দেখবে কোথাও লগ রয়েছে, লগের সাথে যে রাশিটা থাকে তার কিন্তু কোনো মাত্রা থাকে না, এটা মাত্রাহীন হয়, এটি কি হয় মাত্রাহীন হয়। তাহলে আমরা যা দেখতে পেলাম যে কোথাও যদি এক্সপোনেনশিয়াল টার্ম থাকে তাহলে সেটি মাত্রাহীন হয়, কোথাও যদি থিটা থাকে মাত্রাহীন হয়, এবং কোথাও যদি লগ থাকে তাহলেও কিন্তু সেটি মাত্রাহীন হচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদেরকে আলাদা করে মনে রাখতে হবে। তাহলে এইটিকে যদি মাত্রাহীন হতে হয়, অর্থাৎ 2 পাই তো এমনিতে তোমার ধ্রুবক সংখ্যা, ওর তো কোনো মাত্রাই নেই,
তাহলে বিটা বাই ভি স্কোয়ারকে মাত্রাহীন হতে হবে, তাহলে বিটা বাই ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে 1 হবে। তাহলে বিটা ইকুয়াল টু কি লেখা যাবে ভি স্কোয়ার লেখা যাবে। ভিটা কি বেগ বা ভেলোসিটি, বেগের মাত্রা কি হয় এল টি ইনভার্স 1 এবং তার উপরে কি রয়েছে স্কোয়ার। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি হচ্ছে বিটার মাত্রা এল স্কোয়ার টি মাইনাস 2। এটি হচ্ছে আমাদের কিন্তু বিটার মাত্রা। এবার চলো আলফার মাত্রা বের করা যাক। আলফা ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে এফ ভি স্কোয়ার বাই বিটা স্কোয়ার। আচ্ছা, তাহলে আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ, কারণ এটা তো মাত্রাহীন হয়ে গেছে, তাহলে আমাদের আলফা ইকুয়াল টু এইটুকু আমরা লিখতে পারি শুধু এফ ভি স্কোয়ার ডিভাইড বিটা স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা একটু সিম্পলিফিকেশন করে নিতে পারি, কারণ ভি স্কোয়ারের ভ্যালু কিন্তু বিটা পাওয়া গেছে, তাহলে ভি স্কোয়ারের ওখানে তাহলে আমরা বিটা পুট করে দিই, তাহলে হচ্ছে এফ ইন্টু বিটা ডিভাইড বিটা স্কোয়ার। তাহলে বিটা একটা কেটে গেল, তাহলে এফ ডিভাইড বিটা শুধু থাকলো আমাদের। তাহলে এফটা তো বলের মাত্রা কি এম এল টি মাইনাস 2 এবং বিটা মাত্রা হচ্ছে আমরা বের করেছি এল স্কোয়ার টি মাইনাস 2। তাহলে একটু সাজিয়ে লিখে নাও, এম থাকলো, এল একটা কেটে গেল, তাহলে এল ইনভার্স হয়ে গেল, আর টি তো কেটেই যাচ্ছে, তাহলে এম এল ইনভার্স হচ্ছে আলফার মাত্রা। চলো দেখা যাক অপশন কোথায় আছে। ফার্স্ট অপশন এম এল ইনভার্স এল স্কোয়ার টি স্কোয়ার। তাহলে ফার্স্ট অপশনই তো আমাদের মিলে যাচ্ছে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে যদি বল এফ দৈর্ঘ্য এল এবং সময় টি মৌলিক রাশি হয়, এফ কে মৌলিক রাশি হিসেবে ধরতে বলা হয়েছে। এল তো মৌলিক রাশি হয় জানি, সময় তো মৌলিক রাশি হয় জানি, কিন্তু এখানে আমাকে এফ কে আবার জোর করে ধরিয়ে দেওয়া হচ্ছে যে এফটা মৌলিক রাশি ধরে নাও। তাহলে বলছে ভরের মাত্রা কি হবে। তো যখন এরকম কিছু বলা হবে তখন দেখতে হবে যে মানে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, বা এদের দিয়ে কোনো ফর্মুলা বা কোনো ইকুয়েশন আছে কিনা। তো ভরের সাথে বলের সম্পর্ক দিয়ে আমরা যেটা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র, অর্থাৎ F ইকুয়ালস টু এম এ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এম ইকুয়াল টু কি লিখতে পারি এফ ডিভাইড এ। এফ তো বল, আচ্ছা এফ তো বল, কিন্তু বলের মাত্রাকে কিন্তু আমরা এম এল টি দিয়ে লিখতে পারবো না, কারণ হচ্ছে বলকে বলেই দেওয়া হয়েছে সেটি হচ্ছে কি মৌলিক রাশি। তাহলে এ কে আমরা এল এবং টি এর আকারে লিখি। এ তো ত্বরণ ইকুয়াল টু কি হয় বেগের পরিবর্তনের হার, বা বেগকে আমরা লিখতে পারি সরণের পরিবর্তনের হার, নিচে আরেকটা টি ছিল জানি স্কোয়ার, অর্থাৎ এস বলতে এল আর টি বলতে টি এর স্কোয়ার, অর্থাৎ এল টি মাইনাস 2, অর্থাৎ এফ ডিভাইড এল টি মাইনাস 2। তাহলে আমরা এটা সাজিয়ে লিখি এফ এল ইনভার্স টি, উপরে গেল পজিটিভ হয়ে গেল, অর্থাৎ এম এর মাত্রা তাহলে আমরা কি পেয়ে গেলাম বল দৈর্ঘ্য এবং সময়ের সাহায্যে এফ এল ইনভার্স টি স্কোয়ার, এফ এল ইনভার্স টি স্কোয়ার। তো অপশন নাম্বার এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এখানে। তো এইভাবে কিন্তু আরো নিউমেরিক্যালস হতে পারে, যেহেতু তোমরা প্রথম 11-এ শুরু করেছো সায়েন্স পড়া এবং অনেক ভৌত রাশি সম্পর্কে এখনো তোমাদের অজানা আছে, তো পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে অনেক ভৌত রাশি আসবে, সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এবং তাদের সম্পর্ক জানতে পারবে, তখন তোমরা কিন্তু এরকম টাইপের আরো নিউমেরিক্যালস করতে পারবে। তো আপাতত আমি একটাই করালাম, পরবর্তীতে আরো সময় থাকলে আমরা করব। কোয়েশ্চেন নাম্বার 10, এটি হচ্ছে আমাদের আজকের লাস্ট প্রশ্ন। চলো প্রশ্নটি পড়া যাক। একটি সরল দোলকের পর্যায়কাল t ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার a l টু দি পাওয়ার b g টু দি পাওয়ার c। কে একটি মাত্রাহীন ধ্রুবক, m হচ্ছে পিণ্ডের ভর, l হচ্ছে দোলকের দৈর্ঘ্য এবং g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। a b c এর মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ সরল দোলক কি, এই যে সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় একটি পিণ্ডকে, ধাতুর একটা বল থাকে, টেনে ছেড়ে দিলে সেটা এভাবে দুলতে থাকে, সেটাকে সরল দোলক বলা হয়।
এটি তোমরা শব্দ চ্যাপ্টারে গিয়ে ডিটেলসে পড়তে পারবে। তো এই সুতোর দৈর্ঘ্য হচ্ছে এখানে এল। অভিকর্ষ ত্বরণ আমরা জানি যে পৃথিবীর সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে অভিকর্ষ ত্বরণ জি নিয়ে। আর এই যে পিণ্ডটা রয়েছে এর ভর হচ্ছে এম। তো এই তিনটা রাশির সাহায্যে এই যে দুলে এখান থেকে গেল আসলো একটা কম্পন হলো, সেই কম্পনের যে সময় বা একটা দোলনের যে সময় তাকে পর্যায়কাল বলে। তো পর্যায়কালকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। তো ক্যাপিটাল টি এম, এল এবং জি এর উপর নির্ভর করছে। এম এর পাওয়ার দিয়েছে কত এ, এল এর পাওয়ার দিয়েছে বি এবং জি এর পাওয়ার দিয়েছে সি। তো সেই নির্ভরতাটা কিরকম, অর্থাৎ এ বি সি এর মানগুলো কি হবে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু টি এর সাথে এম এল জি এর সম্পর্কটা আমরা কিন্তু বের করতে পেরে যাব। এবং সামনে যে কে একটি কনস্ট্যান্টের কথা বলা হয়েছে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিন্তু সেই কনস্ট্যান্টের ভ্যালু বের করা যায় না। এটা কিন্তু মাত্রা বিশ্লেষণ বা ডাইমেনশন অ্যানালাইসিসের একটি লিমিটেশন আমরা বলতে পারি। তাহলে আমরা শুধুমাত্র ধ্রুবক সংখ্যাটা বাদ দিয়ে বাকি যেটুকু আছে সেটুকুর সাথে পর্যায়কাল কিভাবে নির্ভর করে সেটা দেখা যাক, মাত্রা বিশ্লেষণ করে কি করে আমরা বের করতে পারছি। তাহলে এই টি বা পর্যায়কালের মাত্রা, এটা তো সময়, তাহলে ওর মাত্রা কি হয় ক্যাপিটাল টি হয়। ভরের মাত্রা কি হয় ক্যাপিটাল এম হয়। তার পাওয়ার কত আছে এ আছে। এল মানে তো দৈর্ঘ্য, তার মাত্রা কি হয় এল হয়। তারপর কি আছে বি আছে। জিটা তো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ এবং সাধারণ ত্বরণের মাত্রা তো সেম, এল টি মাইনাস টু। তার উপরে পাওয়ার কত আছে সি। এইবার এইদিকে তো আমার কোনো এম বা এল নেই, কিন্তু আমরা যদি এম বা এল কে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি এর উপরে কিছু নাই মানে 1 আছে, আমরা লিখতেই পারি। তাহলে এখানে আমরা এম গুলোকে এক জায়গাতে করে নেব, এল গুলোকে এক জায়গাতে করে নেব এবং টি গুলোকে এক জায়গাতে করে নেব। তাহলে এম তো একটাই আছে, তাহলে এম টু দি পাওয়ার এ থেকে গেল। এল এখানে আছে, এখানে আছে, এখানে এল এর পাওয়ার বি, এখানে এল এর পাওয়ার কিন্তু সি আছে। তাহলে মাল্টিপ্লাই হলে পাওয়ার কি হয় অ্যাড হয়ে যায়। তাহলে এল টু দি পাওয়ার বি প্লাস সি। সময় তো শুধু এখানেই রয়েছে, সময়ের উপরে স্কোয়ার আছে আবার বাইরে সি আছে, তাহলে কি টি টু দি পাওয়ার 2c। এবার আমরা এই দিকের এম এল টি এর পাওয়ারের সাথে এই দিকের এম এল টি এর পাওয়ার গুলো কম্পেয়ার করব, তাহলে আমরা এ বি সি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো এখানে এ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, এ ইকুয়াল টু সিম্পলি 0 হচ্ছে। বি প্লাস সি ইকুয়াল টু কি হচ্ছে, বি প্লাস সি ইকুয়াল টু 0 হচ্ছে। এখান থেকে আমরা বি ইকুয়াল টু মাইনাস সি লিখতে পারি। তারপরে মাইনাস 2c ইকুয়াল টু কি হচ্ছে 1 হচ্ছে, মাইনাস 2c ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে c ইকুয়াল টু কি হচ্ছে প্লাস হাফ হচ্ছে। c যদি প্লাস হাফ হয় তাহলে c এর ভ্যালু এখানে পুট করে দাও, তাহলে কত হচ্ছে মাইনাস হাফ হচ্ছে। এটি হয়ে গেল b এর ভ্যালু। অর্থাৎ দেখো আমরা সব কিছু পেয়ে গেলাম, অর্থাৎ এর ভ্যালু 0, b এর ভ্যালু মাইনাস হাফ এবং c এর ভ্যালু প্লাস হাফ। তাহলে এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের সম্পর্ক কি আসবে দেখা যাক। তাহলে এম টু দি পাওয়ার কত হবে আমাদের 0, এল টু দি পাওয়ার কত আছে আমাদের বি, বি অর্থাৎ মাইনাস হাফ। আচ্ছা এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে দেখো মাইনাস 2c ইকুয়াল টু 1, তাহলে তো মাইনাস তো আমার কাটছে না, মাইনাস তো থাকবে আমার এখানে। তাহলে সি ইকুয়াল টু কিন্তু আমার কি হবে মাইনাস হাফ হবে। সি যদি মাইনাস হাফ হয় তাহলে এখানে মাইনাসে মাইনাস এটা তোমার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার মানে বি প্লাস হাফ হবে আর সি হচ্ছে মাইনাস হাফ হবে। তাহলে আমরা হচ্ছে এল এর পাওয়ার কত লিখবো, এল এর পাওয়ার লিখবো হচ্ছে প্লাস হাফ এবং জি এর পাওয়ার কত লিখবো সি বলতে মাইনাস হাফ। আচ্ছা পাওয়ার হাফ মানে তো রুট, এম টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে 1 না লিখলেও চলে। এল টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে কি রুট এল, আর জি টু দি পাওয়ার হাফ মানে তো হচ্ছে 1 বাই রুট ওভার জি। তাহলে আমরা ফাইনালি কি পেলাম রুট
যা দুটোকে রুটের মধ্যে একসঙ্গে যদি আমরা ঢুকিয়ে দিই তাহলে কি হবে, এল বাই জি হবে। তাহলে আমাদের টি এর সাথে সম্পর্ক হলো এল আর জি এর, টি ইকুয়াল টু রুট ওভার এল বাই জি। আর আমাদের যে ধ্রুবকটি ছিল সেটি কিন্তু ধ্রুবকের আকারেই আমরা এখানে রেখে দিচ্ছি, কারণ মাত্রা বিশ্লেষণের সাহায্যে সেই ধ্রুবকের মান কিন্তু নির্ণয় করা যায় না। তাহলে আমরা কিন্তু এইভাবে কিন্তু আমাদের যদি বলে দেয় যে কোনো একটি রাশি এই এই রাশির উপর ডিপেন্ড করে, তাহলে আমরা কিন্তু তাদের মাত্রা বিশ্লেষণ করে কিন্তু তাদের ডিপেন্ডেন্সিটা কিরকম সেটা কিন্তু বের করতে পারবো, অর্থাৎ তাদের সম্পর্কটি কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারবো। তাহলে বলো আজকে তোমাদের নিউমেরিক্যাল গুলো কেমন লাগলো। এর পরবর্তী যেটা আমাদের টপিক রয়েছে সেটি হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নিয়ে আমরা একটু ছোট্ট করে আলোচনা করে নেব। তারপরে আমাদের থাকবে হচ্ছে ত্রুটি কিভাবে ক্যালকুলেশন করব সেটি নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।